গুড ইভিনিং রীতা ঘোষ, মোটামুটি আমি দেখতে পাচ্ছি যাদের কমেন্ট। আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু প্লিজ বলবেন, আমি অডিবল কিনা, ভিজিবল অবভিয়াসলি, অডিবল কিনা একটু বলবেন প্লিজ। গুড ইভিনিং মধুরিমা দাস, রঞ্জিতা পাল, অনিন্দিতা মুখার্জি, শুভদীপ দে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। সাউন্ডের যদি প্রবলেম হয় না আমাকে তক্ষুনি প্লিজ একটু বলবেন, বিকজ মানে পরে না শুনলে খারাপ লাগে যখন আপনারা এত কষ্ট করে মন দিয়ে শোনবার চেষ্টা করেন, বাট আপনারা মানে কোনো শুনতে পান না, আমার নিজেরই খারাপ লাগে। সবাইকে শুভ নববর্ষের প্রণাম জানাই, বড়দের এবং আমার থেকে যারা ছোট আছেন তাদেরকে প্রত্যেকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বছরটা আপনাদের খুব 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 ভালো কাটুক। তাহলে সাউন্ডটা ক্লিয়ার আছে, আমি বলতে পারবো তাই তো? ওকে। অ্যাকচুয়ালি অনেক গল্প ঘটনা জমে গেছে, জমে রয়েছে, সেই ঘটনাগুলো একটু একটু করে বলছি, কারণ মাঝখানে আমি অনেক দিন আসতে পারিনি, আমি সেই কারণের জন্য আপনাদেরকে সেই ঘটনাগুলো বলতে পারিনি। সেই ঘটনাগুলো এখন জমে রয়েছে, আমি এক এক করে শুরু করব। আজকে যতটা চেষ্টা করব করার অবশ্যই বলবো, তারপরে আরও বলবো নিশ্চয়ই পরপর রেগুলার, কারণ অনেকগুলো স্যাটারডে আমি লাইভ করতে এখানে আসতে পারিনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে শুরু করছি। মোটামুটি সময়টা এখন বাজে 10:05। আমি শুরু করে দিচ্ছি আজকের ঘটনা। আজকে আমি যে ঘটনাগুলো নিয়ে এসেছি প্রত্যেকটাই মানে জানেন মোটামুটি যে আমি যখন কোনো ঘটনা বলি একটু সাউন্ডটা কম আছে। আচ্ছা, সবারই কি সাউন্ডটা কম লাগছে? কারণ এটা কিন্তু টেকনিক্যাল ফল্টও হতে পারে যার যার ফোনের, আমি সেটা বলছি না, এখানেও হয়। সাউন্ডটা কি যারা শুনছেন তাদের প্রত্যেকের কি কম লাগছে সাউন্ডটা? একটু প্লিজ আমায় কনফার্ম করবেন। ওকে ওকে, শুভজ্যোতি চক্রবর্তী বলছেন যে প্রপার অডিবল। ওকে, না সাউন্ডের প্রবলেম আছে, অবভিয়াসলি হয়, আমার ফোনে বেসিক্যালি হয়, আমি আমার নিজের ফোনে যে কারণের জন্য লাইভ করতে পারি না। আমি ইউটিউবে এত ভৌতিক ঘটনা বলি, এটা মোটামুটি অনেকেই জানে, এবং অনেকে জানে বলে মোটামুটি আমার সঙ্গে যাদের দেখা সাক্ষাৎ হয় তারা আমাকে বিভিন্ন রকম ঘটনা দেবার চেষ্টা করেন, যাদের কাছে ফিজিক্যালি যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় তারাও বলেন যে এরকম আপনাকে আমি ঘটনা দেব। তা সেদিন আমি হঠাৎ করে আসছিলাম, তা একজনের সাথে আমার হঠাৎ করে দেখা, যিনি আমার পাড়ায় থাকেন না, কিন্তু আমার পাশের পাড়াতেই থাকেন। তা আমাকে দেখে একটু দাঁড়াতে বলে, তা আমি তখন বললাম যে না, আমি দাঁড়াতে পারবো না। গত বুধবারের ঘটনা, প্রায় রাত্রে 10টায় আমি লাইভ করি। তা আমি তখন বললাম যে না, আসলে আমি দাঁড়াতে পারবো না, আমার আজকে লাইভ আছে। তখন বলো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি তো লাইভ করো তাই তো, আচ্ছা তুমি যে ঘটনাগুলো বলো এই ঘটনাগুলো সবই কি সত্যি ঘটনা আমাকে বলে। তা তখন আমি বললাম যে হ্যাঁ, তার কারণ দেখুন আমি তো জানি সত্যি ঘটনা যিনি বলছেন, এবারে সে যদি কোনো মিথ্যে ঘটনা বলে তাতে তো আমার কিছু করার নেই, কারণ আমি তো সেটা পরখ করে দেখি না উনি সত্যি ভূত দেখেছেন কি দেখেননি। তখন বলল যে তোমার আজকে সময় হবে? আমি তখন বললাম যে না, আজকে আমার সময় হবে না, বৃহস্পতিবার তুমি আমাকে বলো, কালকে মানে আগামীকাল তুমি আমাকে বললাম। তো তখন বলল যে ঠিক আছে, তোমাকে আমি ঘটনাটা বলছি, তুমি শোনো, কালকে আমি তোমাকে তাহলে ঘটনাটা বলবো। তা ওনার সাথে সময় করে পরের দিন আমি দেখা করেছিলাম, এবং দেখা করার পর কিছু ঘটনা বলেছেন। আমি মেনশন করছি না জায়গাটা, কারণ সেখানকার লোকও এখানে থাকতে পারেন, তারাও হয়তো আমার লাইভ শুনতে পারেন, হতেই পারে। আর সোশ্যাল মিডিয়ায় কখনো কোনো জায়গা স্পেশালি মানে বলার দরকার পড়ে না বা উচিত নয় বলাটা, সে অনুযায়ী আমি বলছি না। ওনার বক্তব্য অনুযায়ী যে তুমি কি জানো, তোমার পাড়া বা আমার এই পাড়ার সম্বন্ধে কিছু জানো? আমি তখন বললাম না, আমি জানি না। তার কারণ হচ্ছে যে আমি তো এখানে একদমই নতুন, আমি বলতে পারবো না। তখন বলল যে ওদের অঞ্চল নিয়ে কথাটা বলছে যে বেসিক্যালি জানো কি, কলকাতা শহরের মধ্যে অনেক জায়গা আছে রাত্রিবেলা জেগে ওঠে। আমি কথাটা শুনে একটু অবাকই হলাম। আমি বললাম রাত্রিবেলা জেগে ওঠার কারণ?
তখন বলল যে মানে বলতে চাইছি যে জায়গাগুলো খুব ভুতুড়ে, হন্টেড। আমি তখন বললাম, দেখো একটা টাইমে আমি আর আমার ছেলে নাইট ওয়াক করতাম ডিনার করার পর, এখন করা ছেড়ে দিয়েছি, কারণ এখন ভালো লাগে না, করা ছেড়ে দিয়েছি। আর রাত্রিবেলা কুকুরগুলো বড্ড জ্বালায় রাস্তায়, অচেনা লোক না, চেনা লোক দেখলেও জ্বালায়, কারণ রাস্তা তখন খুব ফাঁকা থাকে, তো সেই জন্য আমরা যে টাইমে বেরোতাম। এই কথাটা বলার পরও আমাকে বলল যে আমাদের ওদের যে এলাকাটা, মানে আমাদের বাড়ি থেকে, আমাদের পাড়া থেকে একটু দূরে ওদের যে এলাকাটা, জানো কি আমাদের এলাকাটা হন্টেড। আমি শুনে হেসেই ফেললাম। আমি হেসে ফেলে বললাম, হন্টেড বলতে? আমি বললাম যে তুমি কিছু দেখেছো? তুমি যে বলছো তোমার পাড়াটা হন্টেড, ওদের পাড়াতে দুটো পার্ক আছে, ঠিক আছে, একটা এপার একটা ওপার, দুপারে দুটো পার্ক আছে। আবার ওদের সেখানে আবার পুকুরও আছে, ঠিক আছে। জায়গাটা ভীষণ সুন্দর, আপনি সকালে দেখলে অবাক হয়ে যাবেন। প্রচুর জায়গা নোংরা করে ফেলে রাখা আছে, এবং মানে যেটা হয় না, প্রমোটিং করবে বলে জায়গাগুলো পড়ে রয়েছে, অনেক দিন যাবৎ জায়গাগুলো পড়ে আছে। সেই হিসাবে কিছু কিছু জায়গায় যেগুলো ভাঙা জায়গা রয়েছে, বা কোনো কোনো জায়গায় হয়তো ভাঙা বাড়ি রয়েছে, সেই জায়গাগুলো আছে, তুমি তো জানো। বললাম যে হ্যাঁ, তো রাস্তায় যেতে গেলে সব পাড়াতে এরকম আছে, এরকম জায়গাগুলো। বলো এবার তোমাকে ঘটনাটা বলি। বলছে যে এরকম কয়েক বছর আগে, মানে লকডাউনের টাইমে, কয়েক বছর আগে মানে লকডাউনের টাইমে, তখন তো মানুষের কোনো কাজকর্ম ছিল না, পাড়ায় আড্ডা মারা, তাও ডিস্টেন্স মেনটেন করে আড্ডা মারা। প্রথমের দিকে তো কেউ আড্ডাও মারতো না, পরে যদিও আড্ডা টাড্ডা মারতো টারতো। তা ও সেই সময়কার গল্পই ঘটনাই বলছে। বললো একটাও গাড়ি চলে না, সব লকডাউন, তখন কোনো মেয়ে নেই। সন্ধেবেলা বিকেলবেলার পর যেই সন্ধে হচ্ছে, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে, সব ফাঁকা, একটাও গাড়ি, মাঝে মধ্যে একাত্রা গাড়ি হুস হুস করে চলে যাচ্ছে। আমি তখন কত হবে, রাত 10টা 10:30 হয়তো হবে। সেই সময় আমি আমার বারান্দাতে এসে দাঁড়িয়েছিলাম। ভাল লাগছিল না, সারাদিন কোথাও বেরোইনি, কারোর সাথে দেখা নেই, কোনো বন্ধুবান্ধবের সাথে, শুধুমাত্র ফোনে ফোনে কথাবার্তা, এর বেশি কিছু নয়। দাঁড়িয়েছিলাম। আমি তখন বললাম যে থ্যাংক ইউ আরাধনা, মধুমিতা দি, থ্যাংক ইউ, গুড ইভিনিং। আমি তখন বললাম যে এরকম আমি দাঁড়িয়েছিলাম। তা তখন আমার কথা না, আমার তার সে বলছে, মানে তার বকলমে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘটনাটা। বলে এরকম আমি তখন দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর বেশ অনেক রাস্তায় কোনো হঠাৎ আমি লক্ষ্য করলাম সামনের দিক থেকে, মানে ওদের যে গলিটার মধ্যে থাকে সেই জায়গাটা 4-5টা বাড়ির পর ব্লাইন্ড লেন, আমি জানি। বললো যে তুমি তো জানো ব্লাইন্ড লেন, এবং সেখানে একটা বড় পাঁচিল দেওয়া আছে, পাঁচিলের পর আবার নোংরার ভ্যাট আছে। বললাম আচ্ছা, তারপর? তখন বললো যে এরকম আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, কোনো কোনো বাড়িতে টিভির আওয়াজ পাওয়া যাচ্ছে, কোনো কোনো বাড়িতে গল্প টল্প করছে টরছে, এরম একটা সিচুয়েশন। সেই সময় কেউ কেউ ফোনে কথা বলছে, এসব আওয়াজ পাওয়া যাচ্ছে। রাত্রিবেলা তখন ওই নাইট গার্ড বেরিয়ে গেছে রাস্তায়। নাইট গার্ডের ঠুংঠাং শব্দ, লাঠির শব্দ, এগুলো দেখতে পাচ্ছেন, মানে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। এই ব্যাপারগুলো হতে হতে তখন হঠাৎ আরেকটু মনে হয় রাত হয়েছে, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে অনেকক্ষণ টাইম ওর চলে গেছে। তারপরও হয়তো কী করবে, তাকিয়ে রয়েছে রাস্তায় দাঁড়িয়ে, কত ঘরে কথা বলবে, কত আর বলার আছে ঘরে কথা। তখন বুঝতেই পারছেন, তখন আমাদের প্রত্যেকের একঘেয়ে লাইফ ছিল একটা, তাই না? ওই যারা যারা ফেসবুক করেছে, ইউটিউব করেছে, ওকে, তখনও আমি সেই সময় আমি এখানে মানে আসিনি লাইভ করতে, বা ওই টাইমটাতে হয়তো আমি লাইভে এসেছি, মনে পড়ছে না এখন। তা যাই হোক, হঠাৎ ও লক্ষ্য করে যে একজন ওই আলখাল্লা টাইপের, মাথায় চাপা দেওয়া ওরকম একটা লোক একটু খোঁড়াতে খোঁড়াতে একটা হাতে লাঠি নিয়ে আসছে, ওই জায়গাটা দিয়ে যাচ্ছে। তা ও লোকটাকে একটা মানে একটু মানে কি বলবো, যে কোনো একটা মানে অদ্ভুত টাইপের কোনো ড্রেস পরে কোনো মানুষ যদি যাতায়াত করে, তখন মানুষের একটু আগ্রহটা জন্মায়, তাই না? দেখবেন সব থেকে সুন্দরী আর সব থেকে কুৎসিত, মানে অড লুকিং যারা, এই দুজনকেই মানুষ দেখে, মাঝারি লোককে মানুষ দেখে না। মানে ওখান থেকে মাঝে মানে নর্মাল একটা মানুষ যদি যেত, ওর কিন্তু চোখে অত মানে লাগতো না, তাকাতো, তাকিয়ে জাস্ট মুখটা ঘুরিয়ে নিত। ওরাও একটা লোককে দেখে ও বারান্দা থেকে তাকিয়ে রয়েছে, বেশ অনেকক্ষণ তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পর
সেই লোকটা ওই লাঠি নিয়ে আস্তে আস্তে ওর বাড়ির দিকে যাচ্ছে। যখন ওর বাড়ির দিকে আসছে আস্তে আস্তে, যখন ও মানে ওর নিচে দিয়ে যাচ্ছে, ও এরকম দেখছিল বারান্দা দিয়ে দেখতে দেখতে নিচে দিয়ে যাচ্ছে, নিচে দিয়ে দেখছে, দেখতে দেখতে বাড়ির নিচ থেকে চলে গেল, ওই দিকে চলে গেল। বাট ওদিকটা তো ব্লাইন্ড লেন। ও ভাবছে লোকটা যাবে কোথায়, বাড়ি কার বাড়িতে ঢুকবে, এত রাতে এই টাইপের লোক কার বাড়িতে ঢুকবে। তা ও এটা চিন্তা করে যখন তাকিয়ে আছে, তখন সামনের দিকে যেতে যেতে, কারণ তো ব্লাইন্ড লেন, আর তো জায়গা নেই রাস্তায় যাওয়ার, ও লক্ষ্য করে ওর বাড়ি থেকেও প্রায় 4-5টা বাড়ি বললাম, পরে রাস্তাটা বন্ধ যাচ্ছে যখন, ও হঠাৎ মানে লোকটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে লাঠিটা নিয়ে, হঠাৎ ওর নজরে পড়ে যে লোকটার পা দুটো বেঁকা, মানে সামনের দিকে এগোচ্ছে, পা দুটো পেছন দিকে রয়েছে, মানে যেটাকে বলি উল্টো পা। ওর দেখেই না বুকে ছ্যাদ করে উঠেছে, কারণ ও হয়তো এইসব সম্বন্ধে কিছু জানতো। ওর বুকটা ছ্যাদ করে উঠেছে। ও ছ্যাদ করে ওঠায় ও ফটাস করে মানে ও কাকে ডাকবে, মানে ও চিন্তা করছে যে কি দেখছে, ও কি মানে সন্ধ্যে রাত্রিবেলা, মানে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভুলভাল দেখছে কিছু, লক্ষ্য কর, মানে হয় না আমাদের হলেও তাই হতো, এরকম ফট করে তাকিয়ে যদি দেখতাম এরকম উল্টো পা, অবাক জিনিস, হয় আমরা বাড়ির কাউকে ডাকতাম, আর নইলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে আমি কি ঠিক দেখছি, সত্যি ঠিক দেখছি। যেটা আমার হয়েছিল, আমি বলেছি অনেককে ঘটনা, যে আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তখন দেখেছিলাম, আমি কাউকে ডাকিনি, কারণ ডাকবার মতন আমার সাহসটা ছিল না। তো তখন এই ব্যাপারটা ঘটায়, লোকটি তো এরকম করে 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 খুঁড়িয়ে 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 যাচ্ছে, যেতে যেতে ওর 5টা বাড়ির পর ওখান থেকে গেল, গিয়ে আবার ওখানে তো কিছু করার নেই, কারণ লোকটা এদিক ওদিক তাকায়, তাকিয়ে আবার ব্যাক করতে থাকে, ব্যাক করছে মানে ওর দিকে এবার তাকানোর জায়গা। এবং ও লোকটা যখন মাঝ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, মোস্ট প্রবাবলি ওকে দেখতে পেয়েছে, এটাই স্বাভাবিক, দেখতে পাওয়াটাই ওকে স্বাভাবিক। ওকে যখন দেখতে পায়, লোকটি হঠাৎ করে বারান্দার দিকে নাম করে তাকায়, এবং এই যে তাকিয়েছে ওকে দেখে, এটা দেখানোর পর ও তাকানো রয়েছে, মানে ও তো লোকটার দিকে অলরেডি দেখছে, তাকাচ্ছে, আর লোকটাও ওর দিকে তাকাচ্ছে। যখন ও দেখে সত্যি অবাক হয়ে যায় যে আমি কি দেখছি বা কাকে দেখছি। ও দেখতে পায় সেই লোকটার চোখগুলো যেন জ্বলছে, ওই লাইটের আলোতে দেখতে পাচ্ছে লোকটার চোখ দুটো যেন জ্বলছে, ওর দিকে যেন তাকিয়ে আছে, মানে ও যেন কিরম মন্ত্রমুগ্ধের মতন হয়ে যায়। এবং ও মন্ত্রমুগ্ধের মতন হয়ে গিয়ে ও মানে মানে একটু অবাকই হয়ে যায় যে আমি মানে কি দেখলাম, আমি কি দেখছি, কাকে দেখছি, কিভাবে মানে কে দেখ, এটা আমাদের যেরকম মানে মন্ত্রমুগ্ধের মতন ওই দিকেই যেন তাকিয়ে থাকে। লোকটি ওর বাড়ির তলা দিয়ে ওইরকম করে হাঁটতে 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 যখন চলে যায়, যাওয়ার পর যেখান থেকে আসছিল, হঠাৎই লোকটাকে আর ও দেখতে পায় না। রাস্তায় এত ভিড় নেই, রাস্তায় লোকটি একা, না স্ট্রিট লাইট জ্বলছে, আর খুব বেশি হলে কোনো দূরে কোনো পাশের পাড়ায় বা কোনো জায়গায়, মানে সিচুয়েশনটা চিন্তা করুন, ঢং 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 করে আওয়াজ হচ্ছে, লাঠি দিয়ে ল্যাম্পপোস্টে মারছে যারা নাইট গার্ড, অথবা অথবা দেখতে পাচ্ছি মানে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যাচ্ছে। কারোর বাড়িতে খেতে বসছে 4-5 ভাই মিলে, তারা আওয়াজ করছে, গল্প করছে, কোনো বাড়িতে রেডিওর আওয়াজ, কোনো বাড়িতে টিভির আওয়াজ। হঠাৎ করে লোকটা হাওয়ায় উবে গেল। এটা দেখায় যে কোনো মানুষের একটু এক্সকিউজ মি অবাকই হয়ে যাওয়াটা স্বাভাবিক। ও অবাক হয়ে যায়, এবং অবাক হয়ে যাওয়ার পর ভয়টা পেয়ে যায়। মানুষ প্রথম অবস্থায় ভয়টা পায় না, যখন মানুষ দেখে যে এটা আমি কি দেখলাম, যখন আমি ব্যাখ্যা করতে পারবো না, তখনই মানুষ অবাক হয়ে যায়। ব্যাপারটা তো হলো, ও অবাক হয়ে গিয়ে তাড়াতাড়ি ও ঘরের মধ্যে যায়, ওর বউকে গিয়ে পুরো ঘটনাটা বলে। ওর বউ তখন বলে যে সারাদিন ধরে বাড়িতে বসে থেকে আর কি করবে, এইসব জিনিসগুলোই দেখছো মনে হচ্ছে এইসব। ও বলে যে যাব বাবা, আমি ভালোর জন্য বলতে গেলাম, জিনিসটা দেখলাম বলে বউ ব্যাপারটাকে উড়িয়েই দিল। বউ চোখের মানে নিমেষের মধ্যে কথাটাতে উড়িয়ে দিল, কারণ স্বাভাবিক যে সে মনে হচ্ছে যে কী বলতে চাইছে এটা কি, এরকম কখনো হয় নাকি। আমি বললাম তুমি তো এটা দেখেছো, আর তোমার পাড়া যে বলছো তোমার পাড়া হন্টেড, বলো আমাদের পাড়াতে যেটা বাচ্চাদের খেলার মাঠ আছে, সেখানে নাইট গার্ডও থাকে, এবং গার্ড যেটা থাকে সারাদিনের যে সিকিউরিটি গার্ড থাকে, যারা দরজা বন্ধ করে রেখে দেয়, যে সময় খোলার সেই টাইমটাই খোলে, বাকি টাইম তখন তো পুরোপুরি বন্ধ, কারণ লকডাউনের টাইমে কোনো কিছু। বলছে আমরা
যখন মানে লকডাউনে ছাড়া অন্য টাইমে দেখতাম সিকিউরিটি গার্ডেরা বলতো যে রাত্রিবেলা ওখানে যে দোলনাগুলো আছে না, দোলনাগুলো নিজে নিজে দোলে, দোলনাগুলো নিজে নিজে দোলে। আপনি কল্পনা করুন। আমি বললাম তুমি দেখেছো? বলে একদম আমি দেখেছি। তুমি যদি আমাকে সময় করে একদিন আসো, আমি তোমাকে রাত্রিবেলা আমার পাড়াতে দাঁড় করিয়ে তোমাকে দেখাবো, মাঝরাতে তোমাকে আসতে হবে 1টা-1.5টার পর, তোমাকে দেখাবো দোলনাটা নিজে নিজে দুলছে। আমি বললাম কেন দোলে দোলনাটা? তখন বললো অনেকে ফটো তোলার চেষ্টা করেছে দোলনাটা, দোলনাতে যখন ফটোটা তুলছে না তখন দেখতে পাচ্ছে ধোঁয়াশার মধ্যে কোনো একটি বাচ্চা মেয়ে রয়েছে, আর যখন ফটোটা তোলার পর দেখা যাচ্ছে দোলনাটাকেই দেখা যাচ্ছে, ফটোটা তোলার পর তাকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু তুমি শুধু চোখে, খালি চোখে তুমি দেখতে পারবে যে একটা কেউ বসে আছে ধোঁয়াশা, আর দোলনাটা ফোর্সে দুলছে। হাওয়াও তো দুলতে পারে। আমি বললাম, তখন বললো না, হাওয়ায় দোলার দোলনা আর দোলনাতে চড়ার দোলনা ফোর্সটা দুটো কিন্তু একদম আলাদা। আমি তো পরে অবশ্য চিন্তা করলাম ঠিক কথা বলছে, তার কারণ হাওয়ায় দুললে সে কতটুকু দুলবে, এমনি দুলতে পারে। বললে এটা তো হলো। সিস আছে, সিস ওঠানামা করে মনে হয়, আর যে স্লিপ থাকে সেই স্লিপটার মধ্যে মনে হয় কেউ যেন মাঝে মধ্যে নাবছে, আওয়াজ হচ্ছে, আর বাচ্চাদের খিলখিল করা হাসির শব্দ। যে সিকিউরিটি গার্ডেরা ওখানে মাঝে মধ্যে থাকতো, তারা মানে যারা ডিউটি দেয়, তারা মাঝে মধ্যেই রাত্রিবেলা ওখানে ডিউটি দিতে চায় না। যাদের খুব সাহস আছে তারা ডিউটি দেয়, যাদের সাহস নেই তারা একদিন বাদে একদিন বলে যে না, আমরা নাইট ডিউটি এখানে করবো না। কারণ তারা প্রত্যেকেই দেখেছে ওই মাঠের ব্যাপারটা। এরপর আসে তার উল্টো দিকে একটা খুব বড় পাড়ার মধ্যে বেশ বড় পুকুর আছে, এবং সে পুকুরটা ওয়েল মেনটেন্ড এখনও। সেখানে বিভিন্ন রকম কাজ হয়। কীরকম কাজ হয়? ওই সবাই তো আর গঙ্গায় গিয়ে করতে পারে না। ধরুন ওই ক্ষৌরকর্ম, যখন বাবা বা মা মারা যান, পেরেন্টস যখন মারা যান, তখন ওই 11 দিনের দিন যে কাজটা করে, সেই কাজটা অনেকে ওইখানে করে। আবার শ্রাদ্ধের দিন যে শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর একটা থালা সাজিয়ে যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে দেওয়া হয়, ওই জায়গাটাতে ওই থালাটাকে রাখা হয়, মানে রেখে আসা হয়। মানে অনেকেরই জন্য শ্রাদ্ধের পর ওই থালাটা ওখানে রেখে আসে, এবং পেছন দিকে আর তাকাতে হয় না, সামনের দিকে তাকিয়ে বেরিয়ে যেতে হয়, মানে খাবারটা দিয়ে সামনের দিকে তাকিয়ে চলে যেতে হয়। এই ব্যাপারগুলো ওই পুকুরটাতে হয়, মানে পুকুরটার পাশে হয়। যে কারণের জন্য ওখানে নাকি কোনো কুকুর এসে ওই খাবারগুলো খায় না। অথচ আশ্চর্যের ব্যাপার, পরের দিন সকালবেলা ওই পুকুরটার পাশে কিন্তু আশেপাশে কিন্তু বাড়ি আছে, এরম নয় কিন্তু বাড়ি নেই পুকুরটার, ঠিক আছে। এবং পরের দিন দেখা যায় যে ওই পুকুরটার পাশে যে খাবারটা, ধরুন যার কেউ পেরেন্টস মারা গেছে, তার তো একটা উৎসাহ যে পরের দিন এসে দেখবে যেরকম ওখান থেকে খাবারটা আছে কি নেই, হতেই পারে। সে যখন এসে দেখে একদম পুরো চাটাপোটা খাবার, ইভেন বেগুন ভাজাও যদি কেউ দেয়, সেই বেগুন ভাজাটাও খাওয়া রয়েছে। আমরা অনেকে মনে করতেই পারি যেটা কুকুর খায়, কুকুরের কাজ, কিন্তু ওখানকার আশেপাশের লোকেরা বলে এইখানকার যে খাবার যারা রেখে যায়, সেই খাবার আদতেই আজ পর্যন্ত কোনোদিন কোনো কুকুর এসে খায় না, কোনো দিন কোনো কুকুর এসে খায় না। অথচ রাত্রিবেলা দেখা যায়, মানে সকালবেলা উঠে দেখা যায় সেইখানকার খাবারের মধ্যে, প্লেটের মধ্যে একটা খাবারও নেই, একটা খাবারও বেঁচে নেই। আমি নিজে ওই জায়গাটা দেখেছি, ওই জায়গাতে প্রচুর এরকম মাটির সরা পড়ে আছে, মানে মাটির সরায় খাবার দেয় তো মৃত মানুষের উদ্দেশ্যে, সেই সরাগুলো ওরকম পড়ে থাকে, এবং কিন্তু তার মধ্যে কোনো খাবার নেই, এটা দেখা যায়। এছাড়া ওই পুকুরের একটা ব্যাপার আছে, অনেকেই নাকি দেখেছে, যেখানে যেহেতু ওই পাড়ায় নাইট গার্ড আছে, বা গরমকালে দেখবেন, এই যে এখন গরম, এই সময় দেখবেন অনেক লোক অনেক রাত অবধি রাস্তায় ঘোরে মানে খালি গায়ে দেখবেন পিঠে জামা নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাওয়া খাওয়ার জন্য, বাড়ির ছাদে না উঠে পাড়ার রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আড্ডা মারছে। তাদের ক্ষেত্রে বলি, তারা অনেকে দেখেছে ওই পুকুরের সামনে গিয়ে নাকি, যে পুকুরটা স্থির জল, রাত্রিবেলা একদম কোনো, হঠাৎ করে মনে হলো কেউ একটা, মানে ঢিলের যেন একটা আওয়াজ হলো, পুকুরের জলে ঢিল পড়লে যেন আওয়াজ হয় না, টপাং করে একটা আওয়াজ হয়, পুকুরের জলটা একটু নেচে ওঠে। এবং যখন নেচে উঠলো, আমরা বলতেই পারি যে এরকম পুকুরের জলে তো কেউ একটা, হয়তো 4 জন বসে আছে দেখে কোনো একজন দূর থেকে ঢিলটা ছিল ভয় পাওয়ানোর জন্য, হতে পারে। তখন বললো ঠিক আছে, ঢিলটা তো ছুড়লো ভয় পাওয়ার জন্য, ঢিলটা পড়লো, ঢিলটা পড়ে বাবলস হলো, বাট ওই বাবলসটা বেশ কিছুক্ষণ ধরে পুকুরের মধ্যে হতেই থাকলো, সেটাকে তুমি কি বলবে? আমি তখন বললাম হ্যাঁ, এটা তো একটা ব্যাপার আছে। বলে এটা আমি দেখিনি, আমার পাড়া তুমি যত ছেলেকে চেনো
তাদের তুমি যাদেরকে জিজ্ঞেস করো তারা তোমাকে এই উত্তরটুকুই দেবে যে ওই পুকুরটার মধ্যে যে জলের বাবলসটা ওঠে সেই বাবলসটাতে পুরোপুরি বোঝা যায় যে কেউ একটা সেই সময় পুকুরের জলে চান করছে না, ডুবছে আর ডুব দিয়ে উঠছে, বেশ অনেকক্ষণ ধরে সেই বাবলসটা হতে থাকে। জানলাম তাহলে তো খুব ভয়ঙ্কর। মানে এগুলো আমি তখন জিজ্ঞেস করলাম, এগুলোর কি তুমি কোনো সূত্র জানতে পেরেছো যে কেন এরকম হয়? তখন বলল যে আমাদের পাড়ার বয়স্ক মানুষরা তারা বলে তারাও ছোট থেকে এইগুলো দেখে এসছে। তারা তাদের যখন বাপ ঠাকুরদাকে এই ব্যাপারগুলো যখন জিজ্ঞেস করতো, তাদের বাপ ঠাকুরদারা এটাই উত্তর দিয়েছে যে এটা জন্মান্তর ধরে চলে আসছে এই পুকুরের কাহিনীটা। এই পুকুরের কাহিনীটা জন্মান্তর, কারণ এই পুকুরটা ওই পাড়ার মানে যারা আছে তারা প্রত্যেকে নাকি পুকুরটাকে ছোটোবেলা থেকে দেখে এসছে। কেউ ও পুকুরটা থেকে চানও করে, সঙ্গে তারা দেখে এসছে। মানে সেই কারণটার জন্য ওই পুকুরটা ওখানে মানে ফেমাস। রাত্রিবেলার দিকে সহজে কেউ যেতে চায় না। এবার বলি ওই পাড়ার কিছু রাস্তার কথা। ওই পাড়ার মধ্যে আমি কেন হন্টেড, উনি কেন আমাকে হন্টেড বললেন, বললো তুমি ওই রাস্তা দিয়ে গাড়ি করে নিয়ে যাও তো? আমি হ্যাঁ যাই। তখন বললো যে একদিন বেশ মাঝরাতে তুমি ওখান দিয়ে গাড়ি করে যাও। কেন কি দেখতে পাবো? বলে তুমি দেখতে পাবে তোমার সামনের দিয়ে একটা কালো বিড়াল চলে গেল, এটা তুমি দেখতে পাবে। মানে তো বিড়াল যেতেই পারে, পাড়ার মধ্যে আমার পাড়াতেও তো বিড়াল আছে, প্রচুর কালো বিড়ালও আছে। তখন বললো কালো বিড়ালটা বড় কথা নয়, তুমি কালো বিড়ালটা যখন চলে গেল তুমি গাড়িটাকে তো ব্রেক কষলে থামলে, আর তোমার গাড়ির সামনে দিয়ে এমন করে যাবে যেন মনে হবে তোমার চাকাতে কালো বিড়ালটা লেগে গেল। তুমি ব্রেক এমন করে কষবে, এমন সময় আসবে মানে বিড়াল কি করে, বিড়াল তাকায় এদিক ওদিক দেখে বিড়াল পালায়, তাই তো? এবং কিন্তু এমনভাবে ও আসবে মানে তুমি নড়তে পারবে না, তোমার মানে ঘাড়ের ওপরই যেন এসে বিড়ালটা পড়লো। এক নম্বর। দ্বিতীয় নম্বর ঘটনাটা হয় যে যখন ওই জায়গা দিয়ে কেউ যখন যায় তখন দেখা যায় কি ও নিয়ে চলে যাও চার্জার, কোনো অসুবিধা নেই। যখন কেউ যায় তখন হঠাৎ করে হঠাৎ করেই দেখা যায় কাউকে, আসতে 1 মিনিট, ঠিক আছে, হঠাৎ করেই দেখা যায় যখন কেউ তুমি গাড়ি নিয়ে গেলে তখন রকম তুমি দেখতে পাবে যে এরকম বিড়ালটা গেল ক্রস করলো। আবার তারপর তুমি দেখতে মনে হবে তুমি উইন্ডস্ক্রিনে দেখতে পাবে পেছন দিয়ে যেন কেউ চলে যায়। আমি বললাম এটা কি যারা গাড়ি করে যায় তারাই একমাত্র দেখতে পায়, আর কেউ দেখতে পায় না? তখন বলে হ্যাঁ দেখতে পায়। রাস্তা দিয়ে যারা হেঁটে যায় পাড়ার লোকেরা, তারা সহজে চেষ্টা করে ওই রাস্তাটা রাত্রিবেলা অ্যাভয়েড করতে, কারণ যেহেতু ওই জায়গাটা একটু নির্জন, তাল গাছ ফাল গাছ আছে, ওই জায়গাটাতে সহজে, ওখানে বাড়িও রয়েছে, অনেক বাড়ি রয়েছে, ফ্ল্যাটও রয়েছে ওখানে, সহজে ওই জায়গাটা মারাতে চায় না সবাই। যার বাড়ি ওখানে তাকে তো যেতে বাধ্য, তাকে তো ওখান থেকে হাঁটতেই হবে, তাকে ওখান থেকে তো যেতেই হবে, তার তো কোনো উপায় নেই। কিন্তু যারা মানে অন্য কোনো দিকে যাবে, অন্য রাস্তা দিয়ে যাওয়া যায়, তারা ওই রাস্তা রাত্রিবেলা মারায় না, কারণ তারা অনেক লোকই দেখেছে কোনো একটা কেউ মানে ওখান দিয়ে চলে গেল, সামনের দিয়ে হাঁটছে, হঠাৎ করে মনে হলো কেউ একটা পেছন দিয়ে পাস করলো, সে আবার ঘুরে তাকালো, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো, দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কাউকে কিন্তু দেখতে পেলো না, মনে হয় যেন চলে গেল। আমি শুনে বললাম নমস্কার, তোমার পাড়ার কীর্তি কাহিনী আমি শুনলাম, আমি নিশ্চয়ই বলবো, আমার লাইভে নিশ্চয়ই তোমার পাড়ার ঘটনা বলবো, তবে তার সঙ্গে একটা খালি কথা বলছি যে তোমার পাড়ার আমি সহজে রাত্রিবেলা আসছি না, আর তোমাদের সাথে কোনোদিন গল্প করতে গেলে, আড্ডা মারতে গেলে আমি রোববার দুপুরবেলা আসবো, রোববার সকালবেলা আসবো, কিন্তু এই ঘটনা শোনার পর আমি রাত্রিবেলা কোনোদিন তোমাদের এখানে আসবো না। সত্যি হন্টেড, তাই না? আপনি চিন্তা করুন, কলকাতার মধ্যে একটা পাড়া, সেখানে এইরকম ঘটনাগুলো ঘটে, এবং আশেপাশেতেও বলছে এরকম ঘটনাগুলো ঘটে। সত্যি অবাস্তব, মানে আমার কাছে তো ব্যাপারটা প্রচণ্ডভাবে মারাত্মক মাত্রায় অবাস্তব লেগেছে। তার কারণ হচ্ছে মানে সত্যি যেটার ব্যাখ্যা করা যায় না সেটাই আমরা অবাস্তব বলি, বাস্তবের মানে নয়, কিন্তু সত্যি এরকম হয়, হয়তো হতে পারে, কারণ ওরা যারা বলছে তারা ভূতের ঘটনা বলার জন্য বলছে না, আমাকে দিয়ে বলানোর জন্য বলছে না তারা, কারণ এখানকার লাইভে কেউ তারা দেখেও না, তারা এখানকার সাবস্ক্রাইবারও নয়, সুতরাং তারা ভূতের গল্প শোনানোর জন্য বলছে না, কিন্তু তারা বলছে অন্য কথা, তারা অন্য কারণে বলছে। তারা বলছে ওদের পাড়াতে সত্যি এই ঘটনাগুলো আজও ঘটে যায়, দিনের পর দিন, রাতের পর রাত ঘটে যায়। শুনলাম, আমার শুনে তো তখন খুব ভালো লাগলো। আমি তখন ওকে বললাম যে দেখছি আমি তোমার লাইভে তোমার এই ঘটনাটা নিশ্চয়ই সবাইকে অবশ্যই জানাবো তোমায়। এটা শেখর সমারদার আমাকে বলেছেন ওর পাড়ার ঘটনাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এদের জন্য। আসছি আজকে একটা
একটু ডিফারেন্ট টাইপের একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা অনেকেই তো কালা জাদুর ঘটনা শুনেছেন, আমার কাছ থেকে প্রচুর শুনেছেন, মানে বলতে বলতে আমি একদম পাগল হয়ে গেছি। আজও আমি একটা কালা জাদুর ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। ঘটনাটা আমি শুনেছিলাম প্রায় মাস দেড়েক দুয়েক আগে, এবং যিনি আমাকে বলেছিলেন তার নাম হলো অনিন্দিতা চক্রবর্তী, তাই তো? হ্যাঁ, অনিন্দিতা চক্রবর্তী আমাকে বলেছিলেন ঘটনাটা। উনি বিয়ের পর সংসার করতে গিয়েছিলেন একটা ভাড়া বাড়িতে। তার কারণ ওনার শ্বশুরবাড়িতে থাকবার মতন জায়গা ছিল না। শ্বশুরবাড়ি থেকে প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে বিয়ের পর ছেলে আলাদা বাড়িতে ভাড়া করে থাকবে, কারণ তখন ওনাদের সেই লেভেলের পয়সা কড়ি ছিল না যে সেই মুহূর্তে একটা ফ্ল্যাট কিনতে পারে। আজকে যদিও উনি ফ্ল্যাটে থাকেন, তা ফ্ল্যাটে না, সরি, উনি এখন বাড়িতে থাকেন, সরি আমাকে বলেন উনি বাড়িতে থাকেন। হ্যাঁ, তা উনি বলছেন যে ওনার জীবনে বলছে যে যখন মানুষ নতুন সংসার করতে আসেন তখন তার চোখে মুখে একটা স্বপ্ন থাকে, একটা স্বপ্নর মধ্যে সে ভাসেন। বললো, জানেন তো আমি স্বপ্ন দেখব কি, আমি স্বপ্ন দেখার আগেই আমি কঠিন বাস্তবকে দেখতে পেলাম, এবং সেই বাস্তবটা মানে এমন মারাত্মক বাস্তব, সেটা যেন কারোর জীবনে কোনো দিন যেন ফেরত না আসে। আমি তখন বললাম যে মানে কি হয়েছিল আপনার জীবনে? তখন বলল, আপনি আমার জীবনের এই ঘটনাটা যদি শোনেন বা কাউকে বলেন, প্রত্যেকটা মানুষই অবাক হয়ে যাবে। উনি যেই বাড়িতে ভাড়া গিয়েছিলেন সেই বাড়িটা হলো যে তিনতলা একটা বাড়ি, এবং এই তিনতলা বাড়িটার যে ওনাকে দুতলাটা ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু বাড়িটার ফার্স্ট ফ্লোর একজন ওনারের, মানে তার নিজস্ব কেনা, তিনতলাটাও আরেক ভাইয়ের তার জায়গা, মানে খালি দুতলাটা ওই ভাই থাকতেন না। ওই ভাই কী করতেন, 11 মাস করে ভাড়া দিয়ে দিতেন, ঠিক আছে? কিন্তু এর আগে যিনি ভাড়াটে ছিলেন তিনি ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে, উনি যেহেতু ব্যাঙ্গালোরে থাকেন, রিকোয়েস্ট করেছিলেন যে আপনি আমাকে তুলবেন না, আমি চাইলে আপনি যদি বলেন আপনাকে আমি পয়সা দিয়ে কিনে নিতে পারি আপনার এই বাড়িটা, মানে ওই ফ্ল্যাটটা, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরটা আমি কিনে নিতে পারি। তখন উনি বলেছিলেন, দেখুন এটা আমার পৈতৃক বাড়ি, যদিও ভাগ বাটোয়ারা করা রয়েছে, আমাদের ভাইদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, তবু আমি বাড়িটাই বিক্রি করব না, কারণ যদি আমি কলকাতায় কোনো দিন ফিরে আসি আমি এই বাড়িতেই থাকবো, যেহেতু আমার পৈতৃক বাড়ি, আমার ছোটোবেলাটাই বাড়িতে কেটেছে। ভদ্রলোকের সাথে একটু মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়। তারপর ভদ্রলোক চলে যাওয়ার সময় ওনাকে বলেন যে এরকম, আপনি আমাকে দিলেন না তো, দেখবেন আপনি এই বাড়িটা থাকতে পারবেন না, এই কথাটা বলে দিয়ে চলে যায়। তা এইসব কথা মানুষ আজকালকার দিনে হুমকি ধরে মনে নেয়, তুই কী করবি, ক্ষমতা থাকলে করে নি, এরকম একটা ব্যাপার থাকে না। উনি হয়তো এরকম টাইপের কোনো একটা কথা বলেছেন। যিনি ভাড়াটে ছিলেন তার সাথে সম্পর্কটা মানে লাস্ট মুহূর্তে মানে আদায় কাজ কলায় পরিণত হয়েছিল, এবং তারপর ভদ্রলোক তো ওটাকে আর কোনো দিনই ভাড়া দেবেন না, এবং খুঁজতে খুঁজতে এই লোকটি মানে অনিন্দিতার হাজব্যান্ডকে পেয়ে যান, অনিন্দিতা চক্রবর্তীর হাজব্যান্ডকে পেয়ে যান। এবং অনিন্দিতা চক্রবর্তীর হাজব্যান্ডের সাথে যিনি বাড়িওয়ালা, তার কোনো কারণে কোনোভাবে একটা পরিচিতি ছিল, সেই কারণে অনিন্দিতা চক্রবর্তীর হাজব্যান্ডকে বলে যে তোমাকে তো আমি চিনি, তুমি খুব ভালো ছেলে, তুমি থাকো, আমি তোমায় 11 মাস অবধি, 11 মাস প্রতি 11 মাসে আমি তোমাকে রিনিউ করে দেবো, তুমি থাকতে পারো, তুমি যতদিন না কোনো কিছু নতুন কিছু করছো, মানে নতুন কিছু জায়গা বা ফ্ল্যাট বা বাড়ি করছো, ততক্ষণ তুমি এখানে থাকতে পারো। তা ওরা বলে যে ঠিক আছে, খুব ভালো কথা, আমরা থাকবো। তা ওরা থাকে। ফ্ল্যাটটা খুব বড় ছিল, মানে ফ্ল্যাট কেন বলছি, আমি বলবো যে একটা পোর্শন, বাড়ির পোর্শন বলে, ফ্ল্যাট বলে কথা নয়। সেকেন্ড ফ্লোরটা পুরোটাই ওনার ওই ভদ্রলোকের ছিল। সেই কারণে অনিন্দিতা ম্যাডামের হাজব্যান্ড আর উনি দুজনে মিলে যে ফ্ল্যাটটা রয়েছে, সেই ফ্ল্যাটটাতে 4 BHK ছিল, 4 বেডরুম ফ্ল্যাট। ভাবুন, ওরা দুজন মাত্র রয়েছে, এবং মোটামুটি একটা সস্তা পয়সায় বলেছে যে তোমার পক্ষে যেটা দেওয়া সম্ভব তুমি সেটাই দাও, আমি তোমাকে তাতেই তোমাকে আমি দিয়ে দেবো, ফ্ল্যাটে থাকতে দেবো, কোনো অসুবিধা নেই। তা
তাই দেওয়া হয়, থাকেও ওরা। তা অনিন্দিতা ম্যাডাম প্রথমে একটা চাকরি করতেন, আর ওনার হাজব্যান্ড ব্যবসা করতেন। তা বিয়ের পরও বেশ কয়েক মাস উনি চাকরি করেছেন, কিন্তু অসুস্থতার কারণে তারপর উনি আর চাকরি করতে পারেননি। এবার এই অসুস্থতার জায়গার সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি। কি হয়েছিল আসলে ঘটনাটা, মানুষ কেনই বা করে মানুষের ক্ষতি, সেটা আজও সত্যি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, যে মানুষ সত্যি ক্ষতি করতে কি চায়, বা ক্ষতি যে করে ইচ্ছাকৃত করে তাতে মানুষ কি আনন্দ পায়, এটা সবার আগে জানতে হবে। তা ওনাকে তো বাড়িটা দিয়েছেন, সকালবেলা হাজব্যান্ড দেরি করে বেরোন, ওয়াইফ তো অফিসে তাড়াতাড়ি বেরিয়ে যান। আর উনি তাড়াতাড়ি আসেন, ওয়াইফ তাড়াতাড়ি অফিস থেকে ফেরেন, কিন্তু হাজব্যান্ড আসতে পারে না, হাজব্যান্ডের অনেক দেরি হয়, কারণ হাজব্যান্ড তো ব্যবসা করে, তারপর ব্যবসা করে আড্ডা মেরে আসেন। কিন্তু বিয়ের পর কী হয়, বিয়ের পর বউয়ের সাথেও টাইম কাটানোর জন্য একটু তাড়াতাড়ি ফিরতেন। তা হাজব্যান্ডের মনে হয়, মানে হাজব্যান্ড ওয়াইফ যখন চলে যায় তখন তো হাজব্যান্ড একা বাড়িতে, তখন একজন কাজের মহিলা এসে কাজ করে দেয় ওই বাড়িটায়, মানে ফ্ল্যাটটা পুরো 4টে 4 BHK ফ্ল্যাট, পুছে টুছে দেয়, যা যা করার এইসবগুলো করে। তখন হঠাৎ একদিন নাকি উনি ঘুমোচ্ছিলেন, অনিন্দিতা ম্যাডামের হাজব্যান্ড ঘুমোচ্ছিলেন। ওই থাকে না, রোদ্দুর এসে পড়ে বাড়ির মধ্যে, বারান্দা দিয়ে রোদ্দুরটা এসে পড়ছে, এবং রোদ্দুরটা এসে পড়ায় মানে কি পর্দাটা রয়েছে, সেই পর্দাটা বাড়ি ঘরের পর্দা ঝুলছে, মানে দরজার পর্দাটা ঝুলছে, মানে পর্দাটা ফাঁক করা। ওনার ওই ঘুমের মধ্যে মনে হলো কেউ একটা চলে গেল, ওই বারান্দার ওই জায়গাটা দিয়ে চলে গেল। উনি তো তখন মানে বেলা হয়ে গেছে, রোদ্দুর এসে পড়ছে, চোখটা ভালো করে খুললেন, খুলে দেখলেন যে মানে না, কে আবার থাকবে ফ্ল্যাটের মধ্যে, আর কাজের মহিলাও আসেনি, সুতরাং কোনো অসুবিধা নেই। কাজের মহিলা আসতে ওকে দরজা খুলতে হতো উঠতে গিয়ে, না আসেনি, ও আবার ওপাশ ফিরে শুয়ে পড়েন। ওপাশ ফিরে যখন শুয়ে পড়েন তখনও মনে হলো ওই দেওয়ালে থাকে না, রিফ্লেকশনটা দেওয়ালে গিয়ে পড়ে, মানে যখন আপনি উল্টো দিকে করলেন তার মানে দিকটা দেওয়ালেরও ওই দিক দিয়ে মনে হলো কেউ একটা চলে গেল, মানে ওই ওই দরজার ওই পর্দার পাশ দিয়ে কেউ একটা চলে গেল। ওনার দুবারই মনে হয়েছে, যেটা ওনার বারবার তারপরে ঘুরে দেখছেন যে হাওয়া দিচ্ছে, পর্দাটা নড়ছে, বুঝতে পারলেন যে আসলে পর্দাটাই হয়তো নড়ছে, যে এরম এরম কিছু ব্যাপার না। আর বাড়ির মধ্যে কে আসবে, চোর ডাকাত কে ঢুকবে, আর উনি বাড়ির মধ্যে রয়েছে, চোর ঢুকবেই বাকি করে। তা যাই হোক, তো গল্পটার পার্টটা তো এই অবস্থায় সেদিন শেষ হলো। একদিন কোনো কারণে অনিন্দিতা ম্যাডাম অফিস যায়নি, আর ওই ওনার হাজব্যান্ডের সেদিন ব্যবসার কাজে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে। ঠিক সেম সিচুয়েশনটা ঘটেছে। উনি শুয়েছিলেন, ঘুমোচ্ছিলেন, সেই সময় হঠাৎই উনি খেয়াল করলেন যে ওই ঘরের করিডোর দিয়ে কেউ একটা হেঁটে আস্তে আস্তে চলে গেল। অনিন্দিতা ম্যাডাম চোখটা খুললেন, চোখটা খুলে দেখলেন, উনি খাট থেকে নামলেন, কারণ ওনার ভয় লাগলো যে বাড়ির মধ্যে কোনো চোর ডাকাত আছে কিনা। নামলো, নেবে উনি করিডোরটায় গেলেন, এই গেলেন, এদিক গেলেন, সেদিক গেলেন, কাউকে উনি দেখতে পেলেন না। উনি যখন কাউকে দেখতে পেলেন না, উনি ঘুমটাও ভেঙে গেল, উনি এসে বসলেন। বসার পর উনি যখন মানে আবার একটা আধো শোয়া হয় না, মানে ঠেসান দিয়ে শোয়া, ঠেসান দিয়ে যখন উনি শুতে গেছেন, সেই সময় ওনার হঠাৎই মনে হলো, ঠেসান দিয়ে যখন শুতে গেছেন হঠাৎই মনে হলো সত্যিই কেউ একটা চলে গেল পাশ দিয়ে, মানে ওই করিডোর দিয়ে হেঁটে চলে গেল। এবার উনি বেশ ভয়টা পেয়ে গেলেন, কারণ এবার উনি হালকা চোখের সাইডের দৃষ্টি দিয়ে উনি কিন্তু দেখেছিলেন সত্যি আছেন, এটা মনের ভুল নয়। এই ব্যাপারটা হওয়ায় উনি কী করলেন, তাড়াতাড়ি মোবাইলটা তুলে হাজব্যান্ডকে ফোন করলেন। হাজব্যান্ডকে ফোন করে বললেন যে এরকম তুমি, আমি বাড়ির মধ্যে রয়েছি, আমার না আজকে খুব ভয় করছে। তখন হাজব্যান্ড বলছে ভয় করার কারণ কী, কী হয়েছে, ভয় পাচ্ছ কেন, কী কারণ? তখন বলছে না, আমার মনে হলো আমি ছাড়াও বাড়ির মধ্যে কেউ একটা আছে। তখন হাজব্যান্ড বলছে কি বলছো তুমি, তুমি ছাড়া বাড়ির মধ্যে কে থাকবে, কাজের দিদি এসছেন? তখন বলছে না, উনি আসেননি, সেই জন্যই মনে হচ্ছে যে আমি ছাড়াও বাড়ির মধ্যে কেউ আছেন, উনি থাকলে আমার মনে হতো না এটা হয়তো। তখন বলছে যে তুমি কি দেখেছো? বলো মনে হলো পর্দার পাশ দিয়ে কেউ হেঁটে চলে গেল একবার, আবার সে সেই জায়গায় ফেরত চলে গেল। ভদ্রলোক কথাটা শুনে বললেন যেরকম, ও তোমারও আমার মতন কেস হয়েছে, ভুল করছো, ওটা যে পর্দাটা উঠছে হাওয়াতে, আমারও মনে হয়েছিল এরকম একটা ব্যাপার, ওরকম কোনো কিছু নয়। তখন বলছে তুমি কি বলছো, তুমিও দেখেছো?
বলে হ্যাঁ আমিও দেখেছি, পর্দাটা ওরম করে চলে গেছে পর্দার পাশ দিয়ে, ওরম কোনো ব্যাপার না। অনিন্দা ম্যাডামের বিশ্বাস হলো না কথাটা, স্বাভাবিক। মানুষের যখন মনের মধ্যে একটা ভয়ে চেপে থাকে তখন যে দেখেনি তার উপর রেগে যাবে, এবং সে রেগে গিয়ে ফোনটা নামিয়ে বলে ঠিক আছে তুমি রাখো, বুঝতে পেরেছি তুমি আসতে পারবে না, সেই জন্য আমাকে এইসব কথা বলছো। হাজব্যান্ডের কথাটাকে ভুল বা ঠিক সেটা কি সেটা প্রমাণ করার জন্য উনি কী করলেন, হেলমেট থেকে পর্দাটাকে খুলে নিলেন, খুলে নিয়ে রেখে দিলেন, রেখে দিয়ে আবার ওরম যেরম করে বসেছিলেন বইটা পড়তে শুরু করলেন। এখন যদি কিছু হয় তাহলে তার পর্দা নড়ার কোনো ব্যাপার নেই, সেই জন্য পর্দাটাকে সরিয়ে দিলেন। বেশ অনেকক্ষণ পর উনি ঘড়িতে দেখছেন যে কাজের মহিলা আসতে প্রায় আরও আধ ঘন্টার মতন বাকি। হঠাৎ মানে মোবাইলটা এরকম তুলে যখন অন্যদিকে তাকিয়ে যখন মোবাইলটা তুলতে দেখতে যাচ্ছেন টাইমটা, ঠিক সেই সময় দেখলেন আবারও ওখান থেকে চলে গেল কেউ একটা। এবারে তো পর্দা নয়, পর্দার হাওয়া নয়, হাওয়ায় পর্দাটা নড়ছে নয়। মানুষ যখন দেখবে তখন কি দেখবে, পর্দার হাওয়া নয়। ও সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে কিছু একটা ব্যাপার আছে। উনি এবারে ভয়ের চোটে হাজব্যান্ডকে ফোন করলেন, ফোন করে বললেন তুমি বলার পর আমি পর্দাটাকে সরিয়ে দিয়েছি, কিন্তু পর্দাটাকে সরিয়ে দেওয়া সত্ত্বেও আমি তারপরও দেখতে পাচ্ছি কেউ একজন আছে, আমি ছাড়াও কেউ একজন বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে। তখন হাজব্যান্ড বলছে তুমি পর্দা সরানোর পরও দেখতে পাচ্ছ কেউ একটা আছে? বলে একদম আমি তাই দেখছি, এবং দেখছি বলেই তোমাকে বললাম কেউ একজন হাঁটছে, এখান থেকে হাঁটছে। এটা কিন্তু ব্যাপারটা কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। এই কথা কাটাকাটি বলতে বলতে এইসব কথা হতে হতেই বেল মেরে দিল। কাজের দিদি যিনি ছিলেন তিনি চলে আসলেন, এবং কাজের দিদি যখন চলে আসলেন তখন উনি তো কাজকর্ম করছেন। তখন উনি কাজের দিদিকে ফট করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই তো এখানে কাজকর্ম করিস এতদিন ধরে, তোর কোনো ভয় লাগে এই ফ্ল্যাটের মধ্যে? বলার সঙ্গে সঙ্গে টপকে বলে যে ওই দিদি বলে যেরকম, হ্যাঁ গো বৌদি, তোমার ফ্ল্যাটে না ঢুকলে কীরকম আমার দম বন্ধ লাগে, আর এত বাড়িতে তো আমি কাজ করি আমার কিন্তু কোনো জায়গায় দম বন্ধ লাগে না, তোমার বাড়িতে ঢুকলেই আমার যেন গাটা কীরকম শিউরে ওঠে, খালি যেন মনে হয় আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই কথাটা শোনার জন্য উনি অভ্যস্ত ছিলেন না। এবার ওনার সত্যি ভয়টা করতে শুরু করলো, কারণ দুয়ে দুয়ে চার উনি করে ফেললেন। একজন নয়, সেকেন্ড মানুষকে পেলেন যিনি ওনার বাড়িতে রেগুলার আসেন। বাড়িতে ওরা দুজো ছাড়া আরও 3 নম্বর লোক যিনি রোজ আসেন, তিনি এই কথাটা বলছেন, কনফিডেন্টলি বলছেন দেখেছেন, মানে কেউ একটা পেছনে দাঁড়িয়ে আছে এটা মনে হয়, তার মানে সেটা কিন্তু হয়তো সত্যি। দেখেন যে কোনো মানুষেরই এই ব্যাপারটা, যিনি বিশেষ করে বাড়িতে থাকেন, তার মানে উনি বলে এত দূর অবধি কথা অবধি এগিয়েছেন, আমি হলে এতটা কথা এগোতাম না, দরজা খুলে নিচে গিয়ে বসে থাকতাম, সারাদিন সারা দুপুর বসে থাকতাম। যখন হাজব্যান্ড ওনার মানে ওয়াইফ আমার আসতো তখন আমি উঠতাম, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, এরকম হিস্ট্রি আমারও আছে, ওরকম ওটা কোনো ব্যাপার না। তা যাই হোক, অবাক মানে ও তো এইসব বলার পর কাজের দিদি যখন চলে গেছে তখন ওকে বলছে যে এরকম যাচ্ছে, তখন বলছে তুই আজকে একটু বেশিক্ষণ থাক না, তখন যে বৌদি ভয় লাগছে, তখন বলছে হ্যাঁ ভয় তো লাগবে, তুই এরকম কথাটা শোনালি। বলছে না না ওটা মোরাম করে ব্যাপার নেই, দুপুরবেলা সকালবেলায় সব কিছু হয় না, যা হয় রাত্রিবেলা হয়। একটু আশ্বস্ত হলেন তো চলে গেলেন। হাজব্যান্ড রাত্রিবেলা আসার পর উনি ওনার দিদির কথাটাও বললেন যে এরকম বলেছে। তখন ওনার যেটা হয় সেটা বলবে যে তুমি এত লোকের কথা শুনো না, তোমাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে, আমি কিছু দেখিনি, তুমিও কিছু দেখোনি, তোমারও মনের ভুল আমারও মনের ভুল, এরকম কোনো ব্যাপার নেই, আর তুমি চলে যাবো পর রেগুলার আমি থাকি, আমি আর কিছু দেখতে পাইনি, কিছু বলেনি। এবার তো ভয়ে মানুষকে গেঁথে যখন পড়ে তখন আপনি সব জায়গায় ভূত দেখবেন, এটা কিন্তু জেনে রাখুন। আপনি একটা ঘরে শুয়ে আছেন, আপনাকে সেখানে 2 রাত কাটিয়ে দিলেন, 3 রাতের বেলায় আপনাকে বলা হলো এখানে জানেন এই ঘরে একজন সুইসাইড করেছিল, তারপরে সেই রাত্রিরে আপনি ওখানে শুতে পারবেন? পারবেন না। আপনার মনের মধ্যে সেদিন দেখবেন ঝুলছে ওপর থেকে, এই করছে এই করতে, সেদিন এতদিন শুয়ে গেছেন আপনি কিচ্ছু দেখেননি, একা শুয়ে আছেন, কিচ্ছু দেখেননি। যেই আপনার কানের মধ্যে ঢুকে গেল ওখানে কিছু একটা আছে, তখনই আপনার মনের মধ্যে, মানে এগুলোকে কি বলে, এগুলো হচ্ছে আমাদের সাইকোলজি, আমাদের একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ভয় কাজ করে। সেই ওনার ক্ষেত্রেও তাই কাজ করতে শুরু করলো। আরও কিছু ঘটনা ঘটতে শুরু করলো বাড়ির মধ্যে, সেগুলো আমি কখনোই বলবো না যে নিছক ভয় পাওয়া। যেমন হঠাৎ করে কোনো কাচের প্লেট পড়ে যেত, কাচের ওই আগেকার দিনে শিশি পাওয়া যেত না, কাচের শিশিগুলো, বা কোনো সসের শিশি
পড়ে যেত, পড়ে গিয়ে ভেঙে যেত, এরম দেখেছে। আবার এটাও দেখেছে কাঁচের শিশি পড়ে গেছে কিন্তু সেটা ভাঙেনি, এটাও দেখেছেন উনি। এইগুলো ব্যাপারগুলো ঘটতে শুরু করে ওনার বাড়িতে। বিশেষ করে দুপুরের পর কোনো দিন যদি উনি ছুটি নিতেন আর দুপুরের পর উনি যদি একা থাকতেন, যেমন রোববার দিন হাজব্যান্ড থাকতো ঠিক আছে, যদি উনি একা থাকতেন দুপুরের পর কোনো দিন কোদাকচিত যদি থাকতেন, দুপুরের সময় মনে হতো বাড়িটার মধ্যে মানে একাধিক কেউ ঘোরাফেরা করছে, বাড়ির মধ্যে একাধিক কেউ ঘোরাফেরা করছে, সেটা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। শুধুমাত্র ঘোরাফেরা নয়, ধরুন উনি বালিশটা মাথায় রেখে শুয়েছেন, কিছুক্ষণ পর উঠে গিয়ে রান্নাঘরে গেছেন, ফিরে এসে দেখলেন বালিশটা নেই। বালিশটা কোথায় পেলেন? বালিশটা পেলেন সোফার ওপর। ব্যাপারগুলো ঘটছে। এই জিনিসগুলো ঘটতে ঘটতে, এবং উনিও লক্ষ্য করছেন উনি খুব আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন, আস্তে আস্তে। কেন মানে অসুস্থ হয়ে পড়ছেন কেন? মানে আস্তে আস্তে দেখা গেল অ্যানিমিয়া দেখা গেল, ডাক্তার টেস্ট করানোর পর অ্যানিমিয়া দেখা গেল, অথচ হওয়ার কথা ছিল না। যদিও ইন্ডিয়ান উমেনদের হিমোগ্লোবিন একটু কম থাকে অবভিয়াসলি, তাও এতটা কমে গেল। ওনার হাজব্যান্ড বলছে তুমি কি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো না, অথচ সমস্ত কিছু কাজ সমস্ত কিছু হওয়া সত্ত্বেও হচ্ছে। ডাক্তারের কাছে ওই হিমোগ্লোবিন ছাড়া বাকি সব প্যারামিটার ওকে, অথচ উনি খুব অসুস্থ, ভীষণ অসুস্থ। এবং অসুস্থটা মানে কোন লেভেলের অসুস্থ বলি, মানে একটা টাইম হেঁটে শুরু করলো যে উনি মাথা তুলতে পারছেন না, এরকম অসুস্থ। অফিস যে যাবেন, কালকে সকালে উঠে রাত্রিবেলা বাড়িতে এসে যখন শুয়েছেন অফিস থেকে, পরের দিন সকালবেলা যে অফিসে যাবে উনি চিন্তা করছেন অফিসে কি আমি যাব, মানে যেতে পারবো, আদৌ কি আমি হেঁটে হেঁটে অফিস যেতে পারবো? ভাবুন একবার, এইরকম অসুস্থ হয়ে পড়েছেন উনি। এবার এই ব্যাপারগুলো যখন হয়েছে, ডাক্তার দেখানো, ডাক্তার কমপ্লিট, উনি তখন একদিন হঠাৎ করে ওনার মনে হলো, উনি ওনার হাজব্যান্ডকে বললেন যেরকম আমাকে একটু এরকম তান্ত্রিক ফান্ত্রিক এই টাইপের লোকের কাছে নিয়ে যাবে। ওনার হাজব্যান্ড তো পুরো আকাশ থেকে টপকে পড়লেন, বললেন তুমি কি বলছো, আজকালকার দিনে তান্ত্রিক তান্ত্রিক কী করবে? তখন বলছে একবার তুমি নিয়ে চলো না, একবার নিয়ে চলো, আমার মন বলছে অন্য কোনো ব্যাপার আছে, আমার অসুস্থতা শারীরিক দিক থেকে নয়, ফিজিক্যালি অসুস্থ নই আমি, মানে অন্যভাবে আমি অসুস্থ। তখন হাজব্যান্ড তো মানে পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছে, কিন্তু উড়িয়ে দিতে গেলেও আবার বউয়ের কথাটাকেও মানতে হচ্ছে, কারণ বউ আগে এরকম ছিল না, এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে বউ অসুস্থ। তো যাই হোক হয়ে গেল। উনি তো ওনার হাজব্যান্ড এদিক ওদিক খোঁজখবর করতে করতে পান একজন অন্য সম্প্রদায়ের একজন লোককে পান, যিনি এই সবগুলোতে একদম সিদ্ধহস্ত। তিনি তার কাছে উনি ওনার ওয়াইফকে নিয়ে গেলেন। ওনার ওয়াইফ যখন গেছে, গিয়ে বসেছে, বিয়ে কথা বলছে, কথা বলার পর ওনার ওয়াইফে কীরম মানে কথা বলছে না, সরি ওনার ওয়াইফ বসে আছে, আরও অনেক লোক আছে তো বসে আছে, উনি ওই বসে কথা বলছেন, কিন্তু বারবার ওনার ওয়াইফের দিকে এরকম করে তাকাচ্ছেন আবার করছেন। কাকা ভদ্রলোকের মানে কী রে অসভ্য লোক, আমার পাশে আমার ওয়াইফ বসে আছে, উনি আমার বাবার পরে ওয়াইফের দিকে তাকাচ্ছে, একটা বয়স্ক মানুষ ভাবছে। ওয়াইফকে বলছে কোথায় নিয়ে, তখন ওয়াইফ বলছে দাঁড়াও না, আমাদের তো সামনে যেতে দাও, তারপর তো কথা বলবো, আগে থেকে এত মন্তব্য তুমি করছো কেন? বলছে না কিরম একটা টাইপের তোমার দিকে এরকম করে তাকিয়ে দেখছে, বারবার করে মুখ ঘোরাচ্ছে, তোমার দিকে তাকাচ্ছে। তখন বলছে ঠিক আছে দাঁড়াও না, একটু ওয়েট করে যাও না। যাই হোক ওয়েট করতে বলেছে, এখন ওয়েট করতেই হবে। অনেক পরে ওরা যখন টার্ন এলো এসে বসলো ওনারা সামনে, এসে বলল ওই ভদ্রলোক এতটাই মানে মানে ভালো বলেন, ভদ্রলোক প্রথমেই হাসতে হাসতে বলল যে ওনার হাজব্যান্ডকে, অনিন্দিতা ম্যাডামের হাজব্যান্ডকে বললো হঠাৎ করে যে আমাকে খারাপ মনে হচ্ছিল না, আমি তোর বউয়ের দিকে তাকিয়েছিলাম, আমাকে খারাপ লাগছিল, আমি তোর বউয়ের দিকে দেখছিলাম। ন্যাচারালি উনি এবার লজ্জা পেয়ে গেছেন যে উনি যেটা মনে করেছেন সেটাই তো বলছেন, তাই না? যে কোনো মানুষই লজ্জা পেয়ে যাবে যখন এরকম ব্যাপারটা হয়। তখন বলছে আরে আমি তোর বউকে দেখছিলাম না, তোর বউয়ের সাথে যে এসছে আমি তাকে দেখছিলাম। তখন বলছে আমার বউয়ের সাথে এসছে তো আমি এসছি, আবার কি এসছে? ভদ্রলোক তো আকাশ থেকে পড়েছেন, আমি এসছি। বলো না তোরা দুজন আসিসনি, তোরা ছাড়া আরও একজন এসছে তোদের সাথে। তখন বলছে না আমাদের তো আর কেউ নেই, মানে থাকবার মতন, আমাদের সঙ্গে আসবার মতন তো কেউ নেই। আমাকে সন্ধান দিয়েছে আমাকে একজন এক বন্ধুর, সে তো এখানে আসেনি। তখন বলছে আমি সেসব কথা বলছি না,
তোরা এখানে যার জন্য এসছিস, যে কারণের জন্য এসছিস, সে তোদের সাথে এখানে চলে এসছে আমার এখানে। তখন বলছে মানে, বলছে ও দরজার গন্ডি পেরিয়ে, মানে ওনার জায়গাটা যেটা আছে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার উপরে শেড করা, আর পেছন দিকে কোনো ইটের দেওয়াল না, ওই কাটা তার আছে না, কাটা তার, মানে উনি টেম্পোরারি বসেন আবার উঠে চলে যান, মানে ওনার টাইম হয়ে গেলে উনি উঠে চলে যান, কাটা তার দেওয়া। তোর পেছনে ও দাঁড়িয়ে আছে, এখনও দাঁড়িয়ে তোকে দেখছে। ওরা তখন যেই বলি তখন ওরা পেছনে যাচ্ছে, যে কোনো মানুষ পেছনটা নাম ঘুরে ঘুরে দেখবে। আপনারা যদি এখন আমাকে বলেন আপনার পেছনে দেখুন কে বসে আছে, আমি তো বারবার করে নাম করে দেখবো। বা আমি যদি বলি আপনাকে আপনার পেছনে কেউ বসে আছে আমি দেখতে পাচ্ছি, আপনি কী বলবেন? আপনি ফট করে পেছনটা ঘুরে দেখবেন। ওরাও সঙ্গে সঙ্গে পেছনটা ঘুরে দেখে, পেছনটা ঘুরে দেখে বলছে যে ওই আপনার এখানে তো কেউ নেই, মানে ওরা তখন লাস্ট ম্যান ছিল, আপনাদের এখানে তো কেউ নেই। তখন বলছে তোরা কি দেখতে পাবি তাহলে, আর আমি এখানে বসে আছি কেন? সে কাঁটাতারের বেড়ার বাইরে দাঁড়িয়ে আছে, কারণ কাঁটাতারের বেড়ার মধ্যে ঢোকবার ক্ষমতা ওর নেই। তখন বলছে যে কি দেখেছেন, মানে কাকে দেখছেন আপনি? বলছে তোরা যেখানে থাকিস সেইখানে, যেখানটা এখন রয়েছিস তোরা, সেইখানে ভূত চালান করা আছে, যাকে চালান করা আছে সে তোদের সাথে এসছে, দেখতে এসছে তুই কোথায় এসছিস। তো অবাক ওরা, বলছি আপনি কি করে বললেন? বললো তোর বাড়িতে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, সেই কারণের জন্য তোরা এখানে এসছিস আমার কাছে, এবং সেই বিভিন্ন ঘটনার সঙ্গে তার থেকেও আরও একটা বড় কারণে এসছিস, তোর বউ অসুস্থ, তাই তো? তখন ভদ্রলোক বলে যেরকম, হ্যাঁ আসল কারণটা হচ্ছে আমার ওয়াইফ অসুস্থ, এই কারণের জন্য এসছি তোমার কাছে বাবা। তখন বলল যে এসছিস ভালো করেছিস, কারণ আরও কিছুদিন পর আসলে তোর বউকে তুই খুঁজে পেতি না, তোর বউকে শেষ অবস্থা চলে যেত। যাই হোক এসছিস যখন, তোকে আমাকে তো বাঁচাতেই হবে, তা আমি তোর বাড়িতে যাব, তার আগে তোকে কতগুলো কথা বলি, আমি কতগুলো জিনিস তোকে দিয়ে দিই, সেগুলো তুই বাড়িতে নিয়ে যাব। ভদ্রলোক একটা পয়সা নেয়নি, বললো যে তোর ফ্ল্যাটের দরজায় একটা জিনিস এটা ঝুলিয়ে দিতে বললো, আর আরও কথা বললো যে তোর যে বেডরুম আছে সেই বেডরুমে তুই শোয়া বন্ধ করে দে। ওখান থেকে বসে বলে দিচ্ছে কিরম পাওয়ার চিন্তা করুন, তোর বেডরুমে শুচ্ছিস যেখানটা, যে বেডরুমটায়, ওই বেডরুমটায় তোরা শুবি না, তোরা পূর্ব দিকের ঘরে গিয়ে শো। পূর্ব দিকের ঘরে নেগেটিভ এনার্জি যেতে পারে না, তার কারণ সেখান থেকে সূর্যের আলো আসে, সূর্যের কাছে কোনো নেগেটিভ এনার্জি থাকতে পারবে না, পুড়ে যাবে, নেগেটিভ এনার্জি আছে, সেই জন্য ওখানে তোরা ওই ঘরটায় তোরা থাক। তোদের ওখানে পূর্ব দিকে কোনো ঘর আছে? মোস্টলি তখন ওরা বলে মনে হয় যে না আমাদের পূর্ব দিকে কোনো ঘর নেই। বলো পূর্ব দিকে যদি ঘর না থাকে, খুব বেশি হলে তোরা পশ্চিম দিকের ঘরে থাক, তোরা এখন যে ঘরটা থাকছিস সেই ঘরটা তোদের পারফেক্ট নয়, তোদের থাকবার জন্য উপযুক্ত নয়। তখন ওরা বলছে কেন? তখন বলছে দেখ তোদের অত জানতে হবে না, তবে এইটুকু জেনে রাখ যা কাজকর্ম হয়েছে ওই ঘরের মধ্যে বসেই হয়েছে, যে কারণে তোরা যতক্ষণ ওই ঘরে থাকবি, যে বেশিক্ষণ থাকবি ওই ঘরের মধ্যে, সে অসুস্থ হবি। যদি তুই বেশিক্ষণ থাকিস তুই অসুস্থ হবি, তোর বউ যদি বেশিক্ষণ থাকে তোর বউ অসুস্থ হবে, এবং এমন অসুস্থ হবে তোরা সুস্থ হতে পারবি না, মানে কোনোদিন সুস্থ হতে পারবি না, একবারে ওপরে। তো আকাশ থেকে পড়ে, তাকিয়ে থাকে, বলছে আমাদের বাড়িতে, বললাম আমি সব জানি তোর বাড়িতে কি ঘোরাফেরা করছে, আসলে তো ঘোরাফেরা করছে তোদেরকে মেরে ফেলবার জন্য, আর যদি কোনোভাবে তোদের কেউ একজন অসুস্থ হয়ে মরে যাস তাহলে ওই ফ্ল্যাটটার কেউ কোনোদিন ভাড়া দিতে পারবে না, আর যে করেছে তার ইন্টেনশন ওই ফ্ল্যাটটায় সে আসবে, ফেরত আসবে, সেই ফ্ল্যাটটা খুব জলের দরে পয়সা দিয়েও কিনে নেবে, সেই কারণে সে ওইখানে ওই কাজটা করে গেছে। তখন বলছে যে কিন্তু যে করে গেছে তার প্রচণ্ড ক্ষমতা, আমি জানি না তার ক্ষমতার সঙ্গে আমি লড়ে উঠতে পারবো কি না, তবে সে যাকে দিয়ে গেছে তাকে কিন্তু ওখান থেকে সহজেও বের করা যাবে না। এই কথাটা বলায় ওরা তো অনিন্দিতা ম্যাডামের হাজব্যান্ড, এবার হাজব্যান্ড আস্তে আস্তে বুঝতে শুরু করেছে, বিশ্বাস করতে শুরু করেছে যে ঘটনাগুলো ঘটেছে। তখন বলছে তাহলে বাবা আমাদের এই মুহূর্তে কী করা উচিত? তখন বলল যদি পারিস ওই ফ্ল্যাটটা চিরতরে ছেড়ে দে, তোর বউ সুস্থ হয়ে যাবে, এটা একটা রিজন। আর তোকে বললেই তো তুই আজকে বললে তুই তো কালকে আর ফ্ল্যাট ভাড়া করে বা কিনে এক্ষুনি চলে যেতে পারবি না। তবে প্রথমে বলবো আমি তোদের রেমিডি কিছু দিচ্ছি, এবং সেই রেমিডি ওই ঘরটাকে তোরা পুরোপুরি বন্ধ করে রেখে দে, তোদের তো অনেকগুলো ঘর আছে, ওই ঘরটায় কোনো কিছু রাখবি না, কেউ থাকবি না, তোদের এখন যেটা বেডরুম। আর আমি তোর ওয়াইফকে আজকে নয়, সামনের অমাবস্যার পর, ওরাও মানে সামনের অমাবস্যার পর আমি একটা মাদুলি তৈরি করে দেবো, সেই মাদুলিটা পড়ে থাকবে, যতক্ষণ তুমি পড়ে থাকবে ততক্ষণ তোমার কোনো দিন কেউ ক্ষতি করতে পারবে না, এটা বলে। আর বলার পর ওকে বলে যে তোকে একটা কথা বলি, তোর কিন্তু সামনে খুব বড় বিপদ। তখন ভদ্রলোক তখন
মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কান্না এসে গেছে। ভদ্রটা আছে স্বাভাবিক কথা, বলে বিপদ তোর বিপদ থেকে তোকে বাঁচতে গেলে আমি তোকে আর একটা মাতুলি দেবো, তোর বিপদ থেকে বাঁচবি, এবং বিপদটা কিন্তু তোরা যে ফ্ল্যাটে আছিস সেই কারণের জন্যই হবে, সেই ফ্ল্যাটে থাকার কারণের জন্যই হবে। পারলে তোরা যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটটা ছেড়ে দে, তোদের সব কিছু আটকে যাবে, তোদের উন্নতি, হেলথ, ওয়েলথ, ইচ অ্যান্ড এভরিথিং। ভদ্রলোক আর ভদ্রমহিলা তো চিন্তায় বসেছে। তখন বললো যে ঠিক আছে বাবা, আপনি তাহলে কবে আসবেন? তখন বললো আমি নেক্সট অমাবস্যার পর আসবো, তোদেরকে এখন যেগুলো দিলাম সেগুলোতে যদি কাজ না হয় তাহলে আমার কাছে তক্ষুনি তুরান্ত চলে আসবি, আমি বাকিটা দেখে নেব। আর আমি 1 সপ্তাহ পর যখন মাদুলি তৈরি করবো, অমাবস্যা কেটে যাবে, আমি তখন তোদের বাড়িতে যাব, এবং তোদের বাড়িতে গিয়ে আমি তখন তোদের সাথে কথা বলবো। ওরা অত টাইম দেয়নি। ভদ্রলোক ওনার ওয়াইফকে এতটাই ভালোবাসত, এবং ওনার ওয়াইফকে দেখেছেন যিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন, সেই জন্য ভদ্রলোক কী করে, ফ্ল্যাটটা ছেড়ে দেয়, খুব শিগগিরই ছেড়ে দেয়। মানে বলছেন যে আমি 7 দিনে, উইথিন 7 days আমি ফ্ল্যাটটাকে ছেড়ে দিই, ফ্ল্যাটটাতে আমি আর থাকি না, আমরা ফ্ল্যাটটা ছেড়ে অন্য একটা ফ্ল্যাটে এসে উঠি। এবং তারপরও শুনেছি যে উনি নাকি শুনেছেন ওই ফ্ল্যাটটা নাকি আর কেউ ভাড়া নেয়নি, ওই ফ্ল্যাটটা রকম বন্ধ অবস্থায় পড়ে আছে, কারণ ওনার যাতায়াতের জায়গায় পড়েন, উনি যাতায়াতের সময় দেখতে পাই যে ফ্ল্যাটটার মধ্যে এখনও পর্যন্ত জানলা কেউ খোলে না, আর ভেতরে ঢোকা তো দরকার পড়ে না, কারণ কেউ থাকলে জানলা খুলতে হবে, বারান্দার দরজা খুলতে হবে, এগুলো তো খুলতে হবে, কেউ কোনো কিছু খোলে না। আশ্চর্যের ব্যাপার, মানুষ কত আনন্দ পায় একজন মানুষের ক্ষতি করে, এর থেকে বেশি বলার আমার কিছু নেই। কেমন লাগলো আপনাদের এই ঘটনা দুটো, আজকে যে ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। অরুণ চক্রবর্তীর যে ঘটনাটা বললাম, দেখুন এটা না অনেক মানে বড় লেভেলের হতে পারত, ওরা যদি ঠিক টাইমে না যেত। অসুস্থ উনি হয়েছিলেন, এবং ওটা উনি আমাকে বলছেন, জানেন আপনি কল্পনা করতে পারবেন না, আমরা যখন ফ্ল্যাটটা ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম, এবং আমি যখন মাদুলিটা উনি যখন আমাকে দিয়ে দিলেন অমাবস্যার পর, আমি যখন পড়লাম, আমার কি করে যে আমি ঠিকঠাক হয়ে গেলাম, উইদাউট ওষুধেও আমি ঠিকঠাক হয়ে গেলাম। বলুন তো কী হতে পারে, মানে উইদাউট ওষুধে আমি ঠিকঠাক হয়ে গেলাম। মানে আমরা যেটা বলি না, বাস্তু কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং এইটার জন্যই কিন্তু অনেক মানুষ বড় লোক থেকে গরিব লোক হয়ে যায়, অবস্থার ফের হয়ে যায়, আবার কেউ কেউ অনেক বড় জায়গা থেকে মাটিতে পড়ে যায়, আবার কেউ কেউ মারাও যায়, আমি লক্ষ্য করেছি। সেই কারণের জন্য এরকম একটা ঘটনা পেলাম, আমি লোভ সামলাতে পারলাম না, কারণ আমাদের এই মুহূর্তে মানুষ তো মানুষের ক্ষতি করার জন্য রেডি হয়ে বসে আছে। আপনাকে আমি সোজা পথে মারতে পারবো না, উল্টো পথে মারবো। আপনাকে আপনার ছেলে ভালো রেজাল্ট করে, আমার ছেলে করতে পারছে না, বা আমার মেয়ে করতে পারছে না, আমি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে আমি সামনের দিকে এগোবো না, আপনার ছেলেকে যাতে উঠতে না পারে, নামিয়ে দেয়, সেরকম করে। এরকম একটা ঘটনা আপনাদের সঙ্গে বলবো, কারণ রিসেন্টলি ঘটেছে, আমি পুরো ঘটনাটাকে পাই, তারপরে বলবো। আমারই খুব চেনাশোনা, মানে আমার চেনা না, আমাদের গ্রুপেরই চেনাশোনা, তিনি আমাকে যিনি গল্প পাঠান, তিনি আমাকে বলেছেন যেরকম এই ঘটনাটা দাদা আমাকে বলবো। ওনারা ছেলে ভীষণ ভালো পড়াশোনায়, এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দিয়েওছে বা দেবে হয়তো, মানে ভীষণ অসুস্থ, কাউন্সেলিং করেও যে করেই হোক, খালি একজন বলেছেন যে ওনার ছেলেটির ক্ষতি কে করেছে, একদম অবলীলাক্রমে অন্য লোকের ক্ষতি করে। দেখুন আপনার সাথে হয়েছে না, আপনি যদি ওপর দিকে উঠতে চান আপনার সাথে হবে, আর আপনি যদি অ্যাভারেজ থাকেন আপনার সাথে হবে না। এটা মানুষেরা জানেন তো, এটা একটা কথা জেনে রাখবেন, পরের লোকের থেকে নিজের লোক এসব বেশি করে, এটা মনে রাখবেন। পরের লোকের খেয়ে দিয়ে কাজ নেই করবে, এই জন্য কোনো কারোর সাথে না, যদি পরের লোকের সাথে বেশি ইন্টিমেসি আসে না, সেটা করা একদম উচিত নয়, একদম উচিত নয় কোনো দিন, কারণ তখনই সে নিজের লোকের কাছাকাছি হয়ে গেল, তখনই সে করবে। আজকের দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওই জন্যই প্রথমেই যখন আমি শুরু করলাম শুভ নববর্ষ বললাম, কেন বললাম, এবং সবাইকে বললাম কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ আজকের দিনে না আমাদেরকে সুস্থ নিজেদেরকে থাকতে হবে, নিজেদের জন্য থাকতে হবে, নিজের ফ্যামিলির জন্য থাকতে হবে, তাই না, নিজের পরিবার, প্রত্যেকটা মানুষের জন্য থাকতে হবে। কিন্তু মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটবেই, কিচ্ছু করার নেই, আপনি সেই মানুষগুলোকে কোনোদিন আটকাতে পারবেন না, ঠিক আছে? সেই মানুষগুলো আপনার পেছনে সারা জীবন ধরে লেগে এসছে, লাগবে, সেগুলোকে যতটুকু চেষ্টা করুন আটকানোর, এর বেশি কিছু বলতে পারি না। আসি তাহলে, শুভ নববর্ষ আরেকবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন, এইটুকু বলতে পারি। আবার আসবো পরের শনিবার আপনাদের সাথে দেখা করতে। আসলে কি বলুন তো, অনেকে বলছেন নোটিফিকেশান পাচ্ছি না, আগের ব্যাপারটা আলাদা ছিল, এখনকার ব্যাপারটা আলাদা। এখন এতটাই ব্যস্ত থাকি না,
আমি 1 ঘন্টা আগে নোটিফিকেশান দিয়ে চলে আসি, কারণ আমি জানি কেউ না কেউ থাকবে বা রেকর্ডিং আপনারা শুনে নিতে পারবেন, ঠিক আছে। কারণ আমাকে যদি সকালবেলা দিলাম, আমি আসতেই পারলাম না, বাড়িতে ফিরতেই পারলাম না ওই টাইমের মধ্যে, সুতরাং হেকটিক হয়ে যাবে, তখন আমি করতেই পারবো না, ঠিক আছে, কোন লাইভটাই করতে পারবো না। তার থেকে ওই আধ ঘন্টা আগে দিলাম কি 1 ঘন্টা আগে দিলাম, একটু দেখবেন নোটিফিকেশানটা চেষ্টা করবেন খেয়াল করতে। শনিবার আসি তাহলে, ভালো থাকবেন, নমস্কার। আমি এখন আমার ইউটিউবে লাইভ করতে যাব রাত 11টা থেকে, ঠিক আছে, আসি।